ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খানের খুন নিয়ে গোটা রাজ্য রাজনীতি উত্তাল। প্রশ্ন উঠছে, এই খুনের পিছনে আসল রহস্য কি? এই খুন কারা করেছে? এই খুনের ফলে লাভবান কারা? এর পিছনে দায়ী কে? কেনই বা রাজ্জাক খানকে খুন করা হয়েছে? এর পিছনে গোপন ষড়যন্ত্র কি? তার সমস্ত কিছু তথ্য খুঁজে বার করার জন্য আমি নিজে গ্রাউন্ড রিপোর্টে গেছিলাম। তবে সঠিক তদন্ত করে পুলিশ তার কিনারা বার করবে। তবে প্রাথমিক আমাদের রিপোর্টে যে তথ্য ধরা পড়েছে সেই তথ্য আপনাদের কাছে পরিবেশন করব। ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তাহলেই বুঝবেন আসলে এই রাজ্জাক খানের খুনের পিছনে আসল রহস্যটা কি। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, এই রাজ্জাক খানের খুনের পিছনে মূল যে বিষয়টা উঠে এসছে সেখানে আমরা যা পেয়েছি সেখানে বলা হচ্ছে যে ভাঙড়ে যে নতুন ব্রিজ কয়েকদিন আগে তৃণমূল নেতা শওকত মোল্লার নেতৃত্বে শাসক দলের মঞ্চে, তৃণমূলের মঞ্চে দেখা গেছিল পুলিশ প্রশাসন রয়েছে, সেখানে নাকি ভাঙড়ের যে নতুন ব্রিজ হবে, কাঠের ব্রিজটাকে কংক্রিটের ব্রিজ করা হবে, তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এবং সেই মঞ্চে তৃণমূলের মঞ্চে পুলিশ, সমস্ত থানার ওসিরা ছিলেন, জানিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্যে যে তৃণমূলের মঞ্চে কেন পুলিশ প্রশাসন। এবং সেই যে ব্রিজ, সেই ব্রিজ সংস্কার হবার পর ব্রিজের নিচে এবং খাল পাড়ে অনেকগুলো দোকান সংস্কার হবে। আর সেই ব্রিজের টাকার যে কাটমানি এবং যে সংস্কারের পরে যে দোকানগুলো হবে, সেই দোকানগুলো এবং ওই ব্রিজ সংস্কারকে কেন্দ্র করে ভাগ বটোয়া নিয়েই নাকি এই ঘটনার সূত্রপাত। একথা আমি বলছি না, একথা বলছেন কে না, মৃত তৃণমূল নেতা রাজ্জাক খানের মামি। শুনুন তার বক্তব্য। এই ব্রিজ নিয়ে সমস্যা ছিল, এই কয়েকদিন শুনছি যে ব্রিজ হবে, নানান রকম আমাদের এলাকার মানুষ যায়, সব গল্প গুজব করে, ওদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে, ইস্যু আছে, এই নিয়ে শুনতে এই এক কেলেঙ্কারি ঘটে গিয়েছে। টাকা ভাগাভাগি নিয়ে এটা হয়েছে, ওদের ভিতরে এটা হলো, ওদের মানে ওরা পার্টির ভিতরে। আচ্ছা, মানে তৃণমূল এই সমস্যা। হ্যাঁ, তৃণমূলের সমস্যা। আচ্ছা আচ্ছা, রাজ্জাক আপনার কে হয়? রাজ্জাক আমার ভাগনা হয়। এখানে ওরা অভিযোগ করছে যে আইএসএফ এর লোকজন নাকি মেরেছে ওকে। না, এটা ব্রিজের সমস্যা নিয়ে ওদের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব। আপনারা শুনলেন যে মৃত তৃণমূল নেতা রাজ্জাক খানের মামি বলছে ব্রিজ নিয়ে কয়েকদিন ধরে গন্ডগোল চলছিল এবং সেই গন্ডগোলের জেরেই কিন্তু এই ঘটনা ঘটছে বলে তারা জানাচ্ছেন। অথচ আমরা দেখলাম কি গতকাল রাতেই সেখানে মৃত রাজ্জাকের ওয়াইফ অভিযোগ করছেন যে গতকাল শওকত মোল্লার সঙ্গে তিনি ছিলেন এবং তিনি বললেন যে দাদা বেরোলে তারপর রাজ্জাক খান বাড়িতে আসবে। এবং শওকত মোল্লা সেখানে থানায় ছিলেন, একসঙ্গে থানা থেকে বেরিয়ে গেল, তারপর রাজ্জাক খান এলো, আর তার মাঝেই বাড়িতে ঢোকার আগে, আর বাড়িতে তার ওয়াইফ বলছে বাড়িতে ঢুকতে দিল না, তাকে খুন করে দিল রাস্তায়। তার ওয়াইফের কি বক্তব্য শোনাবো আপনাদের। উনি বললো, হ্যাঁ মা, আমি ম্যাগি আর ডিম নিয়ে এক্ষুনি যাচ্ছি, এবারে আছি থানায়, দাদা আছে শওকত মোল্লা, দাদা আছে, দাদা বেরিয়ে গেলে আমি চলে যাব। 9:30 দাদাও বেরিয়ে গেছে আর উনিও বাড়ি ফিরছিল। উনি বাড়ি ফেরার পরে বাড়ি আর ফিরতে দেয়নি, ওখানেই দুষ্কৃতীরা ওখানে বসেছিল, ওখানে বসে থেকে নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে, খুন করেছে, আমি এই খুনের শাস্তি চাই, আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই, আমি ফাঁসি চাই। আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই। আমি সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন, সঠিকভাবে তদন্ত করুক
এবং আমি আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুক। আমার দুটো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু নেই, আমি অসুস্থ, আমার বাচ্চাদের কে দেখবে, আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে, আমার বাচ্চাদের কে দেখবে, আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে, সেভাবে দাদা আছে। শুনলেন রাজ্জাক খানের ওয়াইফের বক্তব্য। এবার শওকত মোল্লা বলছেন এই ঘটনা নাকি পুরোটাই চক্রান্ত করেছে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর চক্রান্তে এই খুন হয়েছে। নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারের দাবি করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের অবজারভার শওকত মোল্লা। শওকত মোল্লার বক্তব্য আপনাদের শোনাবো। বিরোধীরা ওকে গুলি করে এবং কোপায়, নৃশংসভাবে খুন, একটা পশুভিত্তিক মনোভাব নিয়ে এই ধরনের একটা নক্কারজনক ঘটিয়েছে। আমরা তীব্র নিন্দা করছি। রাজ্জাকদার সঙ্গে আর কি কেউ ছিল না? রাজ্জাক তাও তো বলতে পারছি না এখনো, পুলিশি তদন্ত চলছে, দেখা যাক। দাদা ঢিলছোড়া দূরত্বে বিজয়গঞ্জ বাজার, তার সামনেই বাড়ি, আর এই রাস্তায় যাবার পথে মানে কতটা আতঙ্কে ভাঙড়ের মানুষ দাদা। না, আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা সম্পূর্ণ নওশাদের মদতে এই সমস্ত ঘটনা ঘটছে। ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে, ওদের খুন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আজকে অবিলম্বে আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার অফ পুলিশকে অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা। নওশাদের মদতে সমস্ত ঘটনা ঘটছে, এখানে সমস্ত ঘটনা ঘটছে, নক্কার জন্য ঘটনা ঘটছে। আপনারা শওকত মোল্লার বক্তব্য শুনলেন। এই যে শওকত মোল্লা, তিনি বলছেন যে এই ঘটনার পিছনে আইএসএফ নাকি দায়ী, নওশাদ সিদ্দিকী দায়ী। কিন্তু আমরা কি দেখছি, এই যে রাজ্জাক খানের দাদা, তিনি বলছেন এই ঘটনায় আইএসএফ দায়ী নয়, এই ঘটনায় দায়ী হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শুধু তিনি এটাই বলছেন না, তিনি বলছেন তৃণমূলের লোকজন আমাকে অনেক আগে থেকেই সাবধান করে বলেছিল তোমার ভাইকে সাবধান হতে হবে। সেটা আজকের কথা নয়, কয়েকদিন আগে থেকেই তাকে জানানো হচ্ছে। শুনুন রাজ্জাক খানের দাদা কি বলছেন। আমাদের গ্রামে যারা আইএসএফ করে, আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে, সবাই ওকে ভালোবাসে। সবাই একসঙ্গে ওরা খেলাধুলো, খাওয়া দাওয়া সবই কিছু করে, সবাই ওকে ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসে। যারা এখানে আইএসএফ করে, যে আইএসএফের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে সবাই ভালোবাসে। কিন্তু আমার ধারণা এই আইএসএফের এটা কাজ না, ওটা গোষ্ঠীকন্দলের কাজ। ওরা তৃণমূলের লোকেরাই ওরা খুন করেছে, এটা আমার মত। এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে, ভালোবাসে, ওকে উপরে নিয়ে যাচ্ছে। তার আমার ধারণা এটাই। আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ, তুই বড় বড় নেতা থাকতে তুই নেতা না, কর্মী, আর তোর এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস। তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে, নিজের দলের তোর শত্রুতা আছে। আমি ওকে বারবার বুঝিয়েছি, কিন্তু ও মানতে চায়নি যে এরকম ধরনের, ও সাদা সরল মনের লোক। ও কোনো সময় ও এটা ভাবতো না যে ওর জন্য সবাই আমার আপন। কিন্তু আমাকে বলেছে, ওর দলের লোকই আমাকে বলেছে যে বড়দা ছোটো ভাইকে একটু ভালো সাবধানে চলতে বলো, নিজের দলের লোকের শত্রু তো। আমি ওকে বুঝিয়েছি বারবার। আপনারা শুনলেন রাজ্জাক খানের দাদার বক্তব্য। এবার এখানেই শেষ নয়, আপনাদেরকে জানাবো রাজ্জাকের মামাতো ভাবি, তিনি জানাচ্ছেন, মামাতো বৌদি মানে মামার ছেলের বউ, তিনি জানাচ্ছেন যে এই যে ঘটনা, এই ঘটনায় আসলে তৃণমূলের নিজেদের মধ্যে ভাগাভাগি, ব্রিজের টাকা ভাগাভাগি নিয়েই সমস্যা হয়েছিল, তাদের ঝামেলা হয়েছিল, তাদের চলছিল কয়েকদিন ধরে, আর তার মধ্যেই ঘটনা। রাজ্জাকের মামাতো ভাইয়ের ওয়াইফ তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। টিএমসিরা ওরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, আর ওদের রাগারাগি ছিল কি ওরাই করে এখন আইএসএফ এর নামে বলছে আইএসএফ এর লোকজন নাকি মেরেছে। না, আইএসএফ এর লোক আদৌ আমরা জানতে পারি যে ওরা এরকম কাজ ওরা করতে পারবে না। অ্যাকচুয়ালি ওনাদের মিটিং মিছিল কোথায় হয়, কি হয় না হয়, ওরা তো এক জায়গায় ছিল। আমরা শোনা কথা, আমরা মানুষের মুখে মুখে শুনছি যে ওনাদের ওখানে শওকত মোল্লার ছিল, করে চাপিয়ে দিচ্ছে যে আইএসএফ এর লোকেরা করছে। ওদের নিজেদের মধ্যেই ঝামেলা, ওদের গোষ্ঠী ব্রিজ নিয়ে ঝামেলা ছিল, গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের ঝামেলা ছিল। কিসের ঝামেলা? টাকা পয়সা ভাগাভাগি নাকি? টাকা পয়সা, ব্রিজ নিয়ে টাকা পয়সা ঝামেলা ছিল, সেটা ওরা ভালো রকম জানে। এটা
বলছে আইএসএফ এর লোকেরা, কিন্তু এরা এরকম কাজ করতে পারে না। আর সেদিনকে ছিল পুরো হাটবারের দিন, সেদিন লোকজন যাওয়া আসা, উড়ির মধ্যে ওরা কখন কি করেছে, ওনার নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল কি ছিল আইএসএফ এদের উপরে। রাজ্জাক আপনার কে হয়? আমাদের পুরো তো ভাসুর হয়। আপনারা শুনলেন। এবার আপনাদেরকে আর একটা বিষয় জানাই। রাজ্জাকের আর এক দাদা তিনি কি বলছেন? তিনি বলছেন এই ঘটনায় যে বা যারা দায়ী তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে, এবং তারা বলছেন সঠিকভাবে প্রশাসন তদন্ত করুক, কারণ নামে দাগিয়ে দিয়ে নয়, সঠিকভাবে তদন্ত করে তারপরেই গ্রেপ্তার করা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। শোনেন তার বক্তব্য। ওর পিছনে দুজনা ছিল বাইকে, একই বাইকে আরও দুজন ছিল সঙ্গে। তারা আমাদের গ্রামের নিরীহ ছেলে, তাদের কোনো দোষ নেই। এমনি রাস্তায় আসতে গেলে ওর রাজ্জাক যখন বাড়ি ফেরে তখন যে কেউ না কেউ ওর গাড়িতে ওঠে নেয়। ও কেউ যদি হেঁটে আসে মানে তাকে তুলে নেয়, বাইকে তুলে বাড়ি নিয়ে আসে, যে এত রাস্তা হেঁটে যাবে, চল আমার বাইকে চল, আমি খালি যাচ্ছি। তো সেদিনও কালকেও তাই একই দুজনা তুলে নিয়েছে বাইকে। নেওয়ার পরে যখন ও ফিরছে এমন তো অবস্থা ওদের সামনেই হয়েছে। ওরা যে বললো যে 5-6 জনের মতো লোক ছিল, হঠাৎ করে ঝোপ থেকে বার হয়ে আর ওকে অ্যাটাক করেছে। আমাদের পাড়ারই দুটো ছেলে, একটার নাম শাহাবুদ্দিন আর একটার নাম হচ্ছে মহিবুল ইসলাম। রাত 9টা 9:30 পর থেকে 9:45-10টার মধ্যেই, 9:30 পর থেকে 9:10টার মধ্যে এই টাইমটার মধ্যে হয়েছে। শত্রুতা তো এমন কোনো শত্রু নয় যে ওকে মার্ডার হতে হবে, কেন আমাদের গ্রামের রাজনীতিটা সম্পূর্ণ অন্যরকম ছিল। অন্যান্য বুথে ঝামেলা হয়েছে, অনেক সিপিএম আইএসএফ বা অন্যান্য পার্টির সঙ্গে ঝুট ঝামেলা হতো, কিন্তু আমাদের বুথে হতো না। আমাদের বুথে শান্তিপ্রিয়, সবাই শান্তিপূর্ণ মানুষ, কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আপনার ভাইকে কেন মারলো বলে মনে হচ্ছে? এখন কি ওর মারলো সেটা তো আমরা কিছু বুঝতে পারছি না, এখনো কি কারণে মারলো, কেন মারলো সেটা আমরা কিছু বুঝতে পারছি না। আমরা এখন চাইছি প্রশাসনের কাছে এটাই দরখাস্ত যে যারা প্রকৃত দোষী তাদের খুঁজে বার করে চিহ্নিত করে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক, এটাই আমরা চাই। আর কি বলবো। মোহাম্মদ আইয়ুব খান। শুনলেন, ভাঙড়ের রাজনীতিতে অন্যতম চরিত্র হচ্ছে আরাবুল ইসলাম। ভাঙড়ের এক সময়ের কিং মেকার ছিলেন, কিন্তু আজ তিনি রাজনীতিতে ব্যর্থ। দল বহিষ্কার করেছে, সাইড লাইন করেছে, কোর্টে রেস্ট্রিকশন আছে, তিনি সব জায়গায় যেতেও পারেন না। তিনি আজকে এই ঘটনায় রীতিমতো মর্মাহত। তিনি বলছেন রাজ্জাক খানকে আমি নিজে হাতে তৈরি করেছিলাম। রাজ্জাক খান আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো, আমার বিরুদ্ধে বলতো, তার চাপ ছিল সেজন্য আমার বিরুদ্ধে বলতো, কিন্তু নিয়মিত আমাকে খোঁজ নিত, আমার সঙ্গে যোগাযোগ রাখতো। আরাবুল ইসলামের বক্তব্য আপনাদের শোনাবো। আজকে আমার সব থেকে বেদনা, সব থেকে দুঃখ, আমি কাল রাত থেকে কেঁদেছি। যে রাজ্জাক, সে যার সাথেই যেতে পারে, সে দলের একজন সৈনিক, আজকে সে খুন হয়েছে, নৃশংসভাবে খুন হয়েছে। এই খুন বাংলায় দেখা যায় না। শুনেছি 5টা গুলি করা হয়েছে, তারপরে তার গলা কেটে দেওয়া হয়েছে। আমি তার ফ্যামিলির প্রতি সহানুভূতি জানাই, কিন্তু এই দুর্ভাগ্য আজকে দূর সময়, একটা কঠিন সময় আমি মনে করি, যেই সময়টায় রাজ্জাকের মতন ছেলে খুন হওয়া, পার্টির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই। কিন্তু আমি বলবো যারা খুন করেছে, যারা দোষী, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি প্রশাসনের কাছে। কলকাতা পুলিশ যথেষ্টভাবে তারা তাদের মতো কায়দায় যদি করে, আমি পুলিশকে ধন্যবাদ জানাবো। কেন যে যদি তারা সঠিকভাবে কাজ করে, তাহলে দেখবে যারাই করেছে, যত বড় তারা যদি কবরের মধ্যেও লুকিয়ে থাকে, কলকাতা পুলিশ মনে করলে তাদের কবর থেকে বের করতে পারে। তাই আমি অনুরোধ রাখবো প্রশাসনের কাছে যে আপনারা যারা দোষ করেছে, যারা অন্যায় করেছে, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করছি। আমার সাথে রাজ্জাকের মাঝে মাঝে কথা হতো। রাজ্জাক একটা প্রচণ্ড চাপের মধ্যে ছিল। রাজ্জাক কেন, আপনারা জানেন, সবাই যারা আমার লোক তারা সবাই চাপের মধ্যে আছে, আমি সেটা বলবো না। তবে রাজ্জাক আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ রাখতো, ভাই কেমন আছো, খোঁজখবর নিত। অথচ আমার বিরুদ্ধে বড় বড় কথা বলতো। তার কারণ ছিল, সেটা কারণ আপনারা মিডিয়ার লোক, ভাঙড়ের ছেলে, আপনারা সবাই জানেন।
আমি আর সেটা বলতে চাই না। তবে রাজ্জাক মাঝে মাঝে খোঁজখবর নিত, দাদা তুমি কেমন আছো, ভালো আছো, সুস্থ আছো, খোঁজখবর নিত। আমি তাই সত্যি আমি কাল রাত্রে সারা রাত আমার চোখের পানি, আমার ফ্যামিলি সবাই আগের থেকে আমরা সবাই কেঁদেছি যে আজকে দল করতে এসে তার জীবনটা চলে গেল, দলের জন্য জীবনটা চলে গেল। আমরা তাই আমি আর কিছু বলবো না, আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমি আর কিছু বলবো না। আরাবুল ইসলামের বক্তব্য আপনারা শুনলেন। এই আরাবুল ইসলাম যাকে হাতে করে তৈরি করেছিল, এই রাজ্জাক খানকে হাতে করে তৈরি করেছিল, তিনি আক্ষেপ করছেন, তিনি কাঁদছেন এবং তার সঙ্গে যোগাযোগ রাখতেন সেটা স্বীকার করলেন। আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব যেমন রয়েছে, তারপরে যেহেতু এই রাজ্জাক খান আরাবুল ইসলামের সঙ্গে যোগাযোগ রাখত, তাই এই শওকাত গোষ্ঠী তারা অনেকেই হয়তো মনে করেছে, অনেকেই বলছেন যে এই যোগাযোগ রাখার কারণে ওকে এদের খবর আরাবুল ইসলামের কাছে পাচার করতেন কিনা করতেন, এই সন্দেহভাজনের জন্য হয়তো একে খুন করা হয়েছে অনেকেই বলছেন। ফলে এখানে কিন্তু নানা প্রশ্ন বাজছে এবং এই রাজ্জাক খানের কিন্তু শালা, তিনি একজন পুলিশ কর্মী, তারাও তদন্ত করছে, তিনিও বিষয়টা নিয়ে বলতে চাই, কিন্তু তিনি যেহেতু একজন পুলিশ কর্মী সেজন্য মিডিয়ার সামনে তিনি বলতে পারছেন না। তবে এই যে ঘটনায় যে বিষয়টা গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় বিষয় আমরা যেটা দেখলাম, ভাঙড়ে যত বড় বড় খুন হয়েছে, মার্ডার হয়েছে, এর আগে বোমাবাজি হয়েছে, বিশাল কিছু হয়েছে, এর আগে আমরা পঞ্চায়েত ভোটে দেখেছি 7 জন খুন হয়েছে, এর আগেও দেখেছি। কিন্তু আমি সাংবাদিকতার জীবনে আমি ভাঙড়ে 2023 পঞ্চায়েত নির্বাচনের সময় দেখেছি, চোখের সামনে দেখা বোমাবাজি, গুলিগালাজ, সেইগুলো দেখেছি, নিজে রিপোর্টিং করেছিলাম। কিন্তু সেই সময়ও ভাঙড়ে অনেক দোকানপাট খোলা ছিল। কিন্তু আজকের দিনে আমি যেটা অবাক হয়ে গেলাম, আমি নিজে গিয়ে দেখলাম ভাঙড়ের একটা চায়ের দোকান পর্যন্ত খোলা ছিল না। শুধুমাত্র ইমার্জেন্সি মেডিসিনের দোকান ছাড়া একটা দোকানপাট কিছুই খোলা ছিল না। অথচ বাজার থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 400 মিটার দূরে ঘটনাটা ঘটেছে খালপাড়ে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা সূত্রে মারফত যে খবর পেয়েছি, আজকে এই ঘটনায়, গতকালকের যে ঘটনায়, এই ঘটনায় যে এফআইআর হয়েছে, সেই এফআইআরে কিন্তু পুলিশ কোনো আইএসএফের নাম দিয়ে বা আইএসএফের নেতার নামে এফআইআর হয়নি, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে এফআইআর হয়েছে। এবার এই যে টোটাল ঘটনা, এই ঘটনায় যেটা আমাদের অবজারভেশনে উঠে এসেছে সেটা হচ্ছে যে রাজ্জাক খানের ওয়াইফের বক্তব্য অনুযায়ী এই যে রাজ্জাক খান সারাক্ষণ কোথায় আছে না আছে তার গতিবিধি কিন্তু শওকত মোল্লা এবং শওকত মোল্লা লোকজন বা তৃণমূলের লোকজনের কাছেই থাকে, মানে ছিল। কারণ হচ্ছে গতকালকে নিউ টাউন আর্ট কলেজে তৃণমূল কংগ্রেসের ঘরোয়া ইন্টোর মিটিং হয়েছে, সেই মিটিংয়ে ছিলেন রাজ্জাক খান। তারপর ভাঙড় বিজয়গঞ্জ বাজারে সেখানে মিটিংয়ে সেখানেও ছিলেন এবং সেখান থেকে থানায় ছিলেন, সেই থানায় শওকত মোল্লার সঙ্গে ছিলেন। তার ওয়াইফের বক্তব্য অনুযায়ী যে দাদা থানায় আছে, থানায় দাদা বেরিয়ে গেলে আমরাও বেরিয়ে যাব, এই তার ওয়াইফ বক্তব্য দিয়েছে। ফলে এই যে প্রতিটা মুহূর্তে সে কোথায় আছে না আছে সেটা কিন্তু শওকত মোল্লার সঙ্গে যারা ছিল বা শওকত মোল্লা এবং শওকত মোল্লার সঙ্গে যারা ছিল তাদের কাছে কিন্তু এটা পরিষ্কার। তাহলে এখানে প্রশ্ন উঠছে, তাহলে কি শওকত মোল্লার সঙ্গে যারা ছিলেন বা ওর আশপাশে যারা ছিলেন তাদের মধ্য থেকে কেউ এইটা আততায়ীদের বা এই যে দুষ্কৃতীদের খবর দিয়েছে, তার গতিবিধি বলে দিচ্ছিলেন? পুলিশ অবশ্য ওই এলাকায় নেটওয়ার্কিং কারা ওই টাইমের মধ্যে কলটল করেছিলেন, নেটওয়ার্ক চেক করে সেখানে টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে, পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। কিন্তু একটা বিষয় এখানে আরো উঠে আসছে, রাজ্জাকের ওয়াইফের বক্তব্য
এবং রাজ্জাকের দাদার বক্তব্য অনুযায়ী তাদের সঙ্গে দুজন ছিলেন, রাজ্জাকের সঙ্গে রাজ্জাকের বাইকের পিছনে দুজন ছিলেন। সেই দুজনের কারো গুলি লাগলো না, কারো নোকের আঁচড় লাগলো না। তারা দুজন এখন কোথায়? তাদেরকে আমরা খোঁজার চেষ্টা করেছি, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের আশপাশে, কিন্তু তাদের কোনো যোগাযোগ, তাদের কোনো বক্তব্য তাদের কাছে পাশ পাওয়া যায়নি। আমরা যেটা জানতে পেরেছি, পুলিশ নাকি তাদেরকে তদন্ত স্বার্থে তাদেরকে পুলিশ ডেকেছে, তাদেরকে পুলিশ তদন্ত করছে, তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে। তাহলে সেই যে দুজন ছিল রাজ্জাক খানের সঙ্গে, এই দুষ্কৃতীরা তাকে কেন, তাদের দুজনকে কেন ছেড়ে দিল? বা তারা যদি পালিয়ে যায়, তাদের শরীরে কোনো আঁচড় লাগলো না, বা তাদের শরীরে কোনো ক্ষতবিক্ষত চেহারা দেখা গেল না, বা তাদের কি অবস্থা, তাদের বর্ণনা, তাদের বিবৃতি বাইরে এলো না, প্রকাশও হলো না, এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে পুলিশ সূত্রে আমরা যে খবর পাচ্ছি, প্রথমে তাকে 4 রাউন্ড গুলি মারা হয়, কারণ ওখানে 4 রাউন্ড গুলির যে পাওয়া যায় সেটা পাওয়া গেছে পুলিশের পক্ষ থেকে প্রাথমিক তদন্তে, এবং তারপরে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয় তার মৃত্যু নিশ্চিত করার জন্য। এবং পাশে যে জলকার রয়েছে সেই জলকার দিয়েই কিন্তু আততায়ীরা জলকারের আলপট দিয়ে সেখান দিয়ে পালানোর চেষ্টা করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। কিন্তু একটা বিষয় এখানে আমাদের খুব ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে এই ঘটনায় ভাঙড়ের বিধায়ক যিনি নওশাদ সিদ্দিকীর বক্তব্য ক্লিয়ার। বিধায়ক হিসাবে সর্বপ্রথম যে খুনটা হয়েছে, যে মানুষটা রাজ্জাক খাঁকে যে খুন করেছে, এর চূড়ান্ত প্রতিবাদ করছি। সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো, রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে, এই হিসাবে তদন্ত করা হোক। যে বা যারা যুক্ত একটাও না ছাড় পায়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা বারবার ভাঙড়কে চাইছি, বোম গুলি মুক্ত ভাঙড় হোক, হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক। দুর্ভাগ্য আমাদের, ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শওকত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি, সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন করেছে তাদের দলের লোকেরা, তারাই যুক্ত থেকে অন্যদেরকে, তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে। সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে। এটা শওকত মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড। এখন এই খুনটার কারণ কি হতে পারে? আমি সকালে কয়েকটা ফুটেজ দেখছিলাম পরিবারের লোকজনের, তারা কেউ দাবি করছে ওই দিন 3 জন ছিল, যখন তাকে খুন করা হয় 2 জন তাকে ছেড়ে চলে গিয়েছে। এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে। সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম, পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। এবং বাস্তবিক কথা, আমি যতটুকু খোঁজ নিলাম, ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটিকে খুন করেছে, ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি, এই লোকটি যাকে খুন করেছে ওরা, আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল, প্রেশার দিয়ে চাপ দিয়ে এখন শওকত ঘনিষ্ঠ করেছে। এবার এই সুযোগটা কে নিয়েছে, এটা তদন্ত সাপেক্ষ। একাধিক ইকুয়েশন উঠে আসছে এই খুনের রহস্যের পিছনে, তবে সবটাই সমাধান করতে পারবে প্রশাসন, ইনভেস্টিগেশন অফিসার। আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক। আর সাথে সাথে এটাও বলে রাখছি, পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, পরিবারের সমর্থন নেব। পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক, পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য। কারণ আমি একজন বিধায়ক এখানে ভাঙড়ের, সেটা আমার বড় পরিচয়। কোন দলের নেতা, কোন দলের চেয়ারম্যান, তার থেকে বড় পরিচয় ভাঙড়ের আমি বিধায়ক। ভাঙড়ের মানুষ খুন হয়েছে, ভাঙড়ের মানুষকে যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না। আর সাথে এটাও বলছি, যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমন পীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয়, আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে, সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগীয় তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হব। শওকত মোল্লা সাহেবের পাস্ট হিস্ট্রি যদি আমরা দেখি, এই কাছে তিনি সিদ্ধহস্ত, খুন খারাপি করিয়ে, মারামারি করিয়ে, গোষ্ঠীদ্বন্দ্ব করিয়ে অপরের দিকে, বিরোধীদের দিকে দাগিয়ে দিত। নমিনেশন আটকাচ্ছে, আবার বলছিনি যে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। এখন আমি বলছি, এই যে খুনটা হয়েছে, শওকত মোল্লা সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, এই খুনের
রহস্য উন্মোচন হবে। এটা সম্পূর্ণরূপে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। এবার কোন গোষ্ঠী করেছে আর কেন করেছে, কোন গোষ্ঠী করেছে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কেন করেছে এটা আমি বলতে পারি, সেই দিনের শেষে ভাগবটরার লড়াই, এ বড় নেতা হয়ে যেতে পারে, সে ছোট নেতা হয়ে যেতে পারে, এই মর্মে একটি ছেলেকে খুন করা হলো। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলছি, এই খুনের আমি চরম বিরোধিতা করছি। এর প্রতিহত হওয়া, এটা প্রতিকার হওয়া দরকার। এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার জন্য মমতা ব্যানার্জি ভাঙড় ডিভিশন দেওয়ার পরেও কেন ভাঙড়ের মানুষকে খুন করতে হবে, তার রাজনৈতিক পরিচয় কি আছে আমার দেখার দরকার নেই। আমি একজন বিধায়ক, জনপ্রতিনিধি, প্রত্যেকটা মানুষের সুরক্ষা যাতে পাই তার দেখার দায়িত্ব আমার। সেই জায়গায় আমি দাঁড়িয়ে বলবো, যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন হোক, যে বা যারা খুনের সাথে যুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আর পরিবারের সাথে যোগাযোগ করব, পরিবার যদি আমাকে ইনশিওর করে, আশ্বাস দেয়, পরিবারকে সাথে নিয়ে আমি এই মামলাটি যাতে হয় বিচার বিভাগীয় তদন্ত হোক বা সিবিআই তদন্ত হোক, যদি পরিবার চাই আমি তার জন্য মুভ করব কোর্টে। তিনি একটা বিষয় পরিষ্কার করে বলেছেন, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। যদি প্রয়োজনে তার পরিবার সিবিআই দাবি করে, সিবিআই নিয়ে তাদের তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এই যে ক্লিয়ার বক্তব্য। এবং আরাবুল ইসলামও বলেছেন, কে করেছে বা কারা করেছে আমি জানি না, আইএসএফ এর নামে অভিযোগ আসছে, যদি আইএসএফও করে থাকে তাদেরও শাস্তি হোক, সে যে দলেই করে থাকুক না কেন, যে বা যারা করে থাকুক না কেন। আরাবুল ইসলামেরও কিন্তু একই বক্তব্য। অর্থাৎ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের এই ঘটনায়, এই খুনের ঘটনায় যারা যুক্ত তাদের শাস্তির দাবি কিন্তু যাচ্ছেন। এবং রাজ্জাক খানের ওয়াইফও তাই বললেন যে আমার স্বামীর জীবন গেছে, রক্ত গেছে, জীবনের ভিতরে জীবন চাই, রক্ত চাই, ফাঁসি চাই। তার পরিবার বলছে সঠিক তদন্ত করে মাথাটা মাথায় রাখবেন, এই শব্দটা ইউজ করেছে তার ওয়াইফ, তার দাদা, যে সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এবং এখানে যেটা বিরোধী রাজনৈতিক দলের উপর যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে, সেখানে তার দাদা, তার পরিবার, তার এলাকার বাড়িরজন সবারই একই বক্তব্য যে এখানে সিপিএম বলুন, আইএসএফ বলুন, ওখানে আইএসএফ এর পঞ্চায়েত মেম্বার যেটা, কিন্তু ওখানে কোনো ঝামেলা নেই, মারামারি নেই, সবাই মিলেমিশে একসঙ্গে খাওয়া দাওয়া ওঠা বসা চলে। ফলে সেই জায়গায় প্রশ্ন উঠছে, তাহলে মারলো কে? কারণ আমরা প্রথমে যে কথাটা বলেছিলাম যে নতুন যে কংক্রিটের ব্রিজ হবে, সেই ব্রিজ হচ্ছে ভাঙড় 2 নম্বর ব্লক এবং 1 নম্বর ব্লকের সংযোগ স্থল। আর ভাঙড় 2 নম্বর ব্লকের যে এরিয়া যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে চালতেবেড়িয়া অঞ্চল। আর সেই চালতেবেড়িয়া অঞ্চলের দায়িত্ব সভাপতি হচ্ছে তৃণমূলের এই রাজ্জাক খান। মানে স্বাভাবিকভাবে সেই ব্রিজের আশপাশে যেটা আমরা দেখি শাসক দলের ক্ষেত্রে, যে ওখানে খালপাড়ে যে অবৈধ নির্মাণ হচ্ছে, সেই নির্মাণ শাসক দলের নেতারা কাউকে দিচ্ছে এবং সেই দখলদারিত্ব দিচ্ছে, তার কাছে 50,000 1 লাখ টাকা নিচ্ছে, এমনকি পুলিশও টাকা নিচ্ছে বলে অভিযোগ। তো সেই জায়গায় সে হয়তো এই দাবি করেছিল যে এই এলাকায় যে দোকানগুলো হবে বা এই ব্রিজের যে কাজগুলো হবে তার 50% আমাদের এখানে দিতে হবে। সেই ভাগাভাগির প্রশ্নই কিন্তু উঠে আসছে এবং সেটাকে না দিতে চেয়েই কিন্তু এই খুন বলে অনেকেই মনে করছেন বা অনেকেই বলছেন। তবে সঠিক তদন্ত পুলিশ করবে এবং পুলিশ আসল রহস্য বের করবে। তবে আমাদের অবজারভেশনে, আমাদের তথ্যে যা যা পেয়েছি আপাতত সেটাই আপনাদেরকে প্রোভাইড করলাম। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।